প্রেমের সপ্তাহ। আজ রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইন্স উইক শুরু হলো। অনেকের হাতে আজ গোলাপ, অনেকের মনে আজ প্রশ্ন। বাইরে থেকে রোজ ডে দেখতে খুব সহজ একটা ফুল, একটা জেস্চার, কিন্তু সাইকোলজির দৃষ্টিতে গোলাপ আসলে একটি সিম্বল। মানুষ ফুল দেয় শুধু ভালোবাসা প্রকাশ করতে নয়, বরং নিজের ভেতরের অনুভূতিকে নিরাপদভাবে প্রকাশ করার একটি উপায় হিসেবে। কারণ আবেগ সরাসরি বলা অনেকের জন্য কঠিন, প্রতীক ব্যবহার করলে সেটা অনেক সহজ হয়। তাই রোজ ডে আসলে ভালোবাসা দেওয়ার পাশাপাশি ভালোবাসা পাওয়ার প্রত্যাশাও জাগিয়ে তোলে। ভ্যালেন্টাইন্স উইক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের মস্তিষ্কে ডোপামিন সক্রিয় হতে থাকে, অ্যান্টিসিপেশন, এক্সাইটমেন্ট আর অপেক্ষা। আজ কি ও আমাকে স্পেশাল ফিল করাবে? আমার জন্য কিছু করবে তো? এই প্রশ্নগুলো খুব সাধারণ, খুব মানবিক। কিন্তু যারা একা, যারা রিসেন্টলি ব্রেকআপের ভেতর দিয়ে যাচ্ছেন, বা যারা সম্পর্কের মধ্যেও ইমোশনালি ডিসকানেক্টেড, তাদের জন্য এই একই অ্যান্টিসিপেশন অ্যাংজাইটি হয়ে দাঁড়ায়। চেম্বারে আমরা দেখি রোজ ডে থেকে শুরু করে পুরো সপ্তাহটাই অনেক ক্লায়েন্টের জন্য ইমোশনাল সেন্সিটিভিটি পিরিয়ড। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সেন্ট ভ্যালেন্টাইন প্রেমের বিয়ের পক্ষে দাঁড়িয়েছিলেন এমন এক সময় যখন প্রেমকে স্বীকৃতি দেওয়া হতো না। সেই দৃষ্টিকোণ থেকে ভ্যালেন্টাইন্স উইক মানে শুধু রোম্যান্টিক উৎসব নয়, এটা নিজের অনুভূতিকে স্বীকার করার সাহস। কিন্তু আধুনিক সমাজে সোশ্যাল মিডিয়া ও কম্প্যারিজন কালচার এই সপ্তাহটাকে অনেক সময় ভালোবাসার নয়, বরং পারফরম্যান্স প্রেশারের সপ্তাহ বানিয়ে ফেলে। কে কত বড় গোলাপ পেল, কে কতটা স্পেশাল ফিল করল, এই তুলনা মানসিক চাপ বাড়ায়। রোজ ডে থেকেই অ্যাটাচমেন্ট স্টাইলগুলো চোখে পড়ে। সিকিওর অ্যাটাচমেন্টের মানুষ গোলাপ পেলে খুশি হন, না পেলেও নিজেকে তুচ্ছ ভাবেন না। কিন্তু অ্যাংশাস অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটি গোলাপ মানে রিঅ্যাসুরেন্স। আর অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মানুষ প্রায়ই এই দিনগুলোকে মিনিংলেস বলে দূরে সরিয়ে রাখেন, কারণ আবেগ প্রকাশ তাদের কাছে আনসেফ মনে হয়। এই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়াই সম্পর্কের ভেতরের অদৃশ্য প্যাটার্নগুলোকে সামনে নিয়ে আসে। সাধারণ মানুষের ভাষায় বললে এই সময় কষ্ট পাওয়া সব কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। কিছু পরিস্থিতিতে চুপ থাকাই সবচেয়ে বড় প্রজ্ঞা। জীবনের পথচলায় এমন অনেক পরিস্থিতি আসে যেখানে তর্ক করে জেতার চেয়ে নীরবে সরে আসাটাই নিজের জন্য ভালো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। কারণ সব সময় কথা বলে পরিস্থিতি ঠিক করা যায় না। কিছু জায়গায় নীরবতাই শান্তি ও সম্মান রক্ষা করে। অনেক সময় কিছু মানুষ ইচ্ছে করেই তর্ক বা ঝগড়ার পরিবেশ তৈরি করে। তাদের উদ্দেশ্য সত্য জানা নয়, বরং অন্যকে ছোট করা বা মানসিকভাবে আঘাত দেওয়া। এমন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে গিয়ে জড়িয়ে পড়া মানসিক শান্তি নষ্ট করে। সেখানে চুপ থাকা নিজের মর্যাদা ধরে রাখার লক্ষণ। মানুষ যখন অতিরিক্ত রাগ বা আবেগের মধ্যে থাকে, তখন নেওয়া সিদ্ধান্ত বা বলা কথা অনেক সময় ভুল হয়ে যায়। আবেগের মুহূর্তে বলা একটি কথাই সম্পর্কের ভাঙনের কারণ হতে পারে। তাই নিজেকে শান্ত করতে সাময়িক নীরবতা অনেক সময় সম্পর্ককে রক্ষা করে। কিছু মানুষ থাকে যারা শুনতে বা বুঝতে চায় না, শুধু নিজের কথাই প্রতিষ্ঠা করতে চায়। সেখানে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা প্রায়ই ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে নিজের শক্তি নষ্ট না করে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। কিছু সম্পর্ক এমন হয়ে যায় যেখানে বারবার চেষ্টা করেও ইতিবাচক পরিবর্তন আনা যায় না। সেই সম্পর্ক যদি মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেখানে আটকে থাকার চেয়ে সম্মানের সঙ্গে দূরে সরে আসা নিজের প্রতি দায়িত্ববোধের পরিচয়। সব সত্য কথা সব জায়গায় বলা প্রয়োজন হয় না। কখনো কখনো সত্য কথা কারো মনে গভীর আঘাত দিতে পারে এবং পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। যদি কোনো কথা পরিস্থিতির উন্নতি না করে, বরং ক্ষতি বাড়ায়, তবে নীরব থাকাই মানবিকতার পরিচয়। অনেক সময় মানুষ নিজের ইগো বা অহংকারের কারণে তর্কে জড়িয়ে পড়ে, কিন্তু সব সময় নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে সম্পর্ক এবং শান্তি বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। নিজের অহংকে নিয়ন্ত্রণ করতে পারা মানুষকে পরিণত করে তোলে। নেতিবাচক পরিবেশ, যেখানে শুধু সমালোচনা, দোষারোপ এবং হতাশার কথা চলে, সেখান থেকে নিজেকে দূরে রাখা মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি। কারণ পরিবেশ মানুষের চিন্তা ও মানসিকতার ওপর গভীর প্রভাব ফেলে। যখন কেউ বারবার আপনার ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে, তখন তর্ক করে পরিস্থিতি ঠিক করার চেয়ে সেখান থেকে সরে আসা আত্মসম্মান রক্ষার অন্যতম উপায়। নিজের সীমারেখা বজায় রাখা আত্মসম্মানের অংশ।
কখনো কখনো আপনি সঠিক হলেও সেই সত্য প্রমাণ করতে গিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বা দীর্ঘ অশান্তির সৃষ্টি হতে পারে। তখন নীরবতা অনেক বড় বিজয় হয়ে দাঁড়ায়, কারণ শান্তি হারিয়ে জেতার কোনো মূল্য নেই। মনে রাখতে হবে, নীরব থাকা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি নিজের মানসিক শক্তি এবং পরিপক্কতার প্রকাশ। জীবনের প্রতিটি যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই প্রকৃত জ্ঞান। কোনো যন্ত্রণাই চিরকাল স্থায়ী হয় না, এই সময়টাও কেটে যাবে। মনে রাখবেন, ব্যথা বা কষ্ট অনেক সময় আমাদের মিথ্যে বলে যে এটি কখনোই শেষ হবে না, কিন্তু আসলে তা নয়। বিষণ্ণতা বা মন খারাপ হল আকাশের এক টুকরো মেঘের মতো, যা ভেসে যাচ্ছে। আপনি মেঘ নন, আপনি সেই বিশাল আকাশ যার মধ্য দিয়ে মেঘগুলো উড়ে যায়। বাঁচতে সাহস লাগে, আত্মহত্যা করার চেয়ে বেঁচে থাকার জন্য অনেক সময় অনেক বেশি সাহসের প্রয়োজন হয়। আপনি প্রতিদিন লড়াই করে টিকে আছেন, এটাই আপনার শ্রেষ্ঠত্ব। বই হল বেঁচে থাকার রসদ। বই আপনাকে অন্য এক জগতে নিয়ে যায়, আপনাকে বিকল্প পথ দেখায়। যখন আপনার কোনো আশ্রয় থাকে না, তখন বই হতে পারে আপনার আশ্রয়স্থল। নিজের মতো হওয়া কোনো অন্যায় নয়। পৃথিবীতে কোনো নির্দিষ্ট স্বাভাবিক নিয়ম নেই। এই গ্রহে ৭০০ কোটি মানুষ থাকলে ৭০০ কোটি রকমের স্বাভাবিকতা রয়েছে। যেখানেই থাকুন না কেন, যে কোনো মুহূর্তে কোনো একটি সুন্দর জিনিস খুঁজে বের করার চেষ্টা করুন। সেটা হতে পারে কারো মুখ, কবিতার একটি লাইন, অথবা জানালার বাইরের মেঘ। সৌন্দর্য মনকে শুদ্ধ করে। মনে রাখবেন, আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি আনন্দে কাঁদবেন, সুস্বাদু খাবার খাবেন, প্রিয় বন্ধুর সাথে আড্ডা দেবেন। সেই সুন্দর ভবিষ্যৎটি আপনার অপেক্ষায় আছে। আপনার মনে হতে পারে আপনিই একমাত্র ব্যক্তি যে এমন কষ্ট পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আপনার মতোই একই অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে। মন খারাপ মানেই আপনি খারাপ মানুষ নন। একটি বিষণ্ণ চিন্তা বা মন খারাপ হওয়া আর আপনি নিজে একজন খারাপ বা বিষণ্ণ মানুষ হওয়া এক কথা নয়। চিন্তাগুলোকে আসতে দিন, কিন্তু সেগুলোতে বিলীন হবেন না। শান্ত থাকা এক বিপ্লব। এই আধুনিক বিশ্বে যখন সবাই আপনাকে কিছু না কিছু নিয়ে দৌড়াতে বলছে, তখন নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকা এবং শান্ত থাকা একটি বিপ্লবী কাজ। ঝড় আপনাকে বদলে দেয়। ঝড়ের পর আপনি আগের মতো থাকবেন না, কিন্তু এটাই ঝড়ের সার্থকতা। এটি আপনাকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। বিষণ্ণতা নিয়ে চুপ করে থাকবেন না। কথা বললে মনের ভার কমে। সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং সাহসিকতা। ছোট ছোট পা ফেলুন। বড় লক্ষ্যের দিকে না তাকিয়ে কেবল পরবর্তী মুহূর্ত বা পরবর্তী দিনটি পার করার দিকে নজর দিন। সোশ্যাল মিডিয়া বা চারপাশের মানুষের চাকচিক্য দেখে নিজের জীবনের সাথে তুলনা করবেন না। এক একজনের জীবন এক এক রকম যুদ্ধ। আপনি নিজের সেরা বন্ধু হওয়ার চেষ্টা করুন। নিজের ত্রুটিগুলো মেনে নিন এবং নিজেকে ক্ষমা করতে শিখুন। শরীরের যত্ন নিন। অনেক সময় মন ভালো করার উপায় শরীরের মাধ্যমেই শুরু হয়। ভালো ঘুম, হাঁটা বা সাধারণ নিঃশ্বাস নেওয়াও অনেক কাজে দেয়। বর্তমানকে গুরুত্ব দিন। অতীত বা ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত না হয়ে কেবল বর্তমান মুহূর্তটিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। জীবন সব সময় মূল্যবান। আপনার মনে হতে পারে জীবন অর্থহীন, কিন্তু মনে রাখবেন, আপনার অস্তিত্বের একটি গভীর মূল্য আছে, যা আপনি হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। আপনার মন একটি ছায়াপথের মতো, যেখানে অন্ধকারের চেয়ে আলো কম মনে হতে পারে, কিন্তু সেই সামান্য আলোটুকুই জীবনকে সার্থক করে তোলে। নক্ষত্র দেখার জন্য ধৈর্য ধরুন। আমি ওকে ছাড়া থাকতে পারি না। ও না থাকলে সব ফাঁকা লাগে। জানি সম্পর্কটা ভালো না, তাও ছাড়তে পারছি না। একজন সাইকোলজিস্টের দৃষ্টিতে এই অভিজ্ঞতাকে অনেক সময় বলা হয় লাভ অ্যাডিকশন, যেখানে ব্যক্তি মানুষটাকে নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা ইমোশন, ভ্যালিডেশন আর নিউরোকেমিক্যাল রাশের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। লাভ অ্যাডিকশন মানে প্রকৃত ভালোবাসা নয়, এটা হলো ইমোশনাল ডিপেন্ডেন্সি প্লাস রিওয়ার্ড সিস্টেম হাইজ্যাক। এই অবস্থায় সম্পর্কটি আনন্দ দিচ্ছে কিনা, নিরাপদ কিনা, এসব সেকেন্ডারি হয়ে যায়।
প্রাইমারি হয়ে ওঠে ও থাকলেই আমি ঠিক আছি এই বিশ্বাস। সাইকোলজির ভাষায় বললে এখানে বড় ভূমিকা নেয় ডোপামিন। সেই মানুষটির মেসেজ, কল, অ্যাটেনশন বা ইন্টিমেসি মস্তিষ্কের রিওয়ার্ড তৈরি করে। ধীরে ধীরে মস্তিষ্ক সেটার সাথে অভ্যস্ত হয়ে যায়, ঠিক যেমন সাবস্ট্যান্স অ্যাডিকশনে হয়। ফলাফল, যোগাযোগ কম হলেই অ্যাংজাইটি, দূরত্ব এলেই উইথড্রল লাইক সিমটমস, অবহেলা সত্ত্বেও ছেড়ে যেতে না পারা। এখানে ভালোবাসার চেয়ে বেশি কাজ করে ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, বিশেষ করে যাদের অ্যাংশাস অ্যাটাচমেন্ট, চাইল্ডহুড ইমোশনাল নেগলেক্ট বা আগের সম্পর্কের ট্রমা আছে, তাদের মধ্যে লাভ অ্যাডিকশনের ঝুঁকি বেশি দেখা যায়। কারণ এই সম্পর্কটা তাদের কাছে শুধু একজন মানুষ নয়, এটা হয়ে ওঠে সেলফ ওয়ার্থের উৎস। লাভ অ্যাডিকশনে ব্যক্তি প্রায়ই পোটেনশিয়ালের সাথে প্রেমে থাকেন, রিয়ালিটির সাথে নয়। ও বদলে যাবে, আমিই ওকে ঠিক করে দেব, এই চিন্তাগুলো সম্পর্ককে ধরে রাখে, যদিও বাস্তবে কষ্ট বাড়তেই থাকে। লাভ অ্যাডিকশন অনেক সময় জড়িয়ে থাকে লো সেলফ এস্টিম, ট্রমা বন্ডিং, ইমোশনাল ডেপ্রিভেশন বা রেপিটিশন কম্পালশন বা একই ধরনের কষ্টের সম্পর্ক বারবার বেছে নেওয়া। থেরাপির অ্যাঙ্গেল থেকে লক্ষ্য থাকে মানুষটাকে ভুলে যাওয়া নয়, বরং নিজের ভেতরের শূন্যতাটা বোঝা। কাজ করা হয় অ্যাটাচমেন্ট প্যাটার্ন বোঝাতে, সেলফ রেগুলেশন শেখাতে, এক্সটার্নাল ভ্যালিডেশন থেকে ধীরে ধীরে ইন্টারনাল স্টেবিলিটি গড়ে তুলতে। ভালোবাসা মানুষকে বড় করে, আসক্তি মানুষকে ছোট করে। যে সম্পর্কে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন সেটা প্রেম নয়, ওটা আপনার মনের অপূর্ণ চাহিদার ডাক। থেরাপি শেখায় যাতে আপনি আর কাউকে না, বরং নিজের সঙ্গে একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারেন। কেন বর্তমানের ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শুনতে চায় না? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজকের ছেলেমেয়েরা কি সত্যিই খারাপ হয়ে গেছে, নাকি আমরা এমন একটা সময় এসে পড়েছি যেখানে দু প্রজন্ম আর একে অপরকে বুঝতেই শিখেনি? আগে সন্তানেরা ভয় পেত, এখন তারা প্রশ্ন করে। আগে চুপ থাকত, এখন তারা কারণ জানতে চায়। এটাই কি অবাধ্যতা, নাকি সময়ের পরিবর্তন? চলুন বাস্তব কারণগুলো দেখি। ১. শাসনের ভাষা বদলায়নি, সময় বদলে গেছে। অনেক বাবা মা এখনও বলেন, আমি যা বলেছি তাই করবে। কিন্তু আজকের প্রজন্ম বড় হচ্ছে, প্রশ্ন করতে শেখে, যুক্তি খোঁজে, নিজের মত প্রকাশ করতে চায়। যখন পুরনো শাসনের ভাষা নতুন সময়ের কানে পড়ে, ঠিক সেটাই সংঘর্ষের শুরু। ২. বাবা মা অনেক সময় শোনেন না, শুধু কথা বলেন। সন্তান কথা বলতে চাইলে অনেক বাবা মা মাঝপথেই থামিয়ে দেন। ফলে সন্তান ভাবে, আমার কথা কেউ বুঝতে চায় না। ধীরে ধীরে সে কথা বলাই বন্ধ করে দেয়, আর শোনা বন্ধ হয়ে যাওয়াকেই আমরা অবাধ্যতা বলে ভুল করি। ৩. তুলনা সন্তানকে দূরে ঠেলে দেয়। ওর ছেলে দেখো, আমার সময়ে আমরা। এই তুলনাগুলো সন্তানের আত্মসম্মান ভেঙে দেয়, মনে ঘৃণা জমায়। যে সন্তান প্রতিদিন নিজেকে অন্যের সঙ্গে তুলনা হতে দেখে, সে একদিন মন দিয়েই বিচ্ছিন্ন হয়ে যায়। ৪. ভালোবাসার বদলে নিয়ন্ত্রণ বেশি হলে বিদ্রোহ আসে। সন্তান চায় বুঝে নেওয়া, পাশে পাওয়া, বিশ্বাস। কিন্তু যখন তারা পায় সন্দেহ, কড়াকড়ি, নজরদারি, তখন তারা শোনে না, তারা নিজেকে বাঁচাতে দূরে সরে যায়। ৫. বাইরে তারা সম্মান পায়, ঘরে পায় না। আজকের সন্তান স্কুল, বন্ধু, সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশের সুযোগ পায়, কিন্তু ঘরে এসে যদি তার কথা মূল্য না পায়, তার অনুভূতি গুরুত্ব না পায়, তখন ঘরটাই তার কাছে সবচেয়ে অস্বস্তিকর জায়গা হয়ে ওঠে। ৬. ধর্ম ও নৈতিকতার চর্চা কথায় আছে, আচরণে নেই। অনেক বাবা মা ধর্মের কথা বলেন, কিন্তু আচরণে সেটা দেখা যায় না। সন্তান দেখে নামাজের কথা বলা হয়, কিন্তু রাগ নিয়ন্ত্রণ নেই। আদব শেখানো হয়, কিন্তু সম্মান দেখানো হয় না। সন্তান শোনে না কথা, সে অনুকরণ করে আচরণ। তাহলে করণীয় কি? আদেশ নয়, আলাপ করুন। শাসন নয়, উদাহরণ দিন। তুলনা নয়, বোঝার চেষ্টা করুন। ভয় নয়, বিশ্বাস তৈরি করুন। সন্তান বদলাতে চাইলে আগে পদ্ধতি বদলাতে হবে। শেষ কথা, আজকের সন্তানরা কম সম্মান দেয় না, তারা শুধু পুরনোভাবে সম্মান দিতে জানে না। প্রশ্ন হল, আপনি কি তাদের ভাষায় ভালোবাসা প্রকাশ করতে শিখেছেন? জানি সকালে তাড়াতাড়ি উঠলে ভালো, কিন্তু উঠতেই পারি না। এই কথাটা শুধু অলসতা থেকে আসে না, এর পেছনে থাকে মনের ক্লান্তি, জীবনের ভার, মোটিভেশনের ঘাটতি এবং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। অনেকেই বলেন, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না,
বিছানা ছাড়লেই মনটা ভারী লাগে, দিনটা শুরু করার আগেই যেন ক্লান্ত লাগে। এই জায়গা থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। সকালে তাড়াতাড়ি ওঠা আসলে শুধু অভ্যেসের বিষয়, নাকি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও এর গভীর সম্পর্ক আছে? এই লেখায় আমরা দুটো দিক দেখব। এক, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পজিটিভ ভাইবস ও মানসিক উপকারিতা। আর দুই, দেরি করে বিছানা ছাড়ার নেগেটিভ মনস্তাত্ত্বিক প্রভাব। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পজিটিভ ভাইবস। এক, মস্তিষ্কের কন্ট্রোল ফিলিং ফিরে আসে। সকালে নিজে থেকে উঠে পড়া মানে দিনটা আপনি চালাচ্ছেন, দিন আপনাকে চালাচ্ছে না। মনস্তাত্ত্বিকভাবে এটাকে বলা হয় পারসিভড কন্ট্রোল। যাদের জীবনে কন্ট্রোলের অনুভূতি বেশি তাদের মধ্যে অ্যাংজাইটি কম, আত্মবিশ্বাস বেশি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো। সকালটা নিজের হাতে থাকলে মস্তিষ্ক দিনটাকে থ্রেট হিসেবে নয়, অপরচুনিটি হিসেবে দেখে। ২, সকাল মানেই মানসিকভাবে পরিষ্কার সময়। সকালবেলার মস্তিষ্কে ইন্ট্রুসিভ থট কম, ইমোশনাল নয়েজ কম, কম্প্যারিজন কম। এই সময়ে ভাবনা পরিষ্কার হয়, পরিকল্পনা করা সহজ হয়, নিজের সঙ্গে সংযোগ তৈরি হয়। কাউন্সেলিংয়ে অনেকেই বলেন, সকালে উঠলে মাথাটা হালকা লাগে, কিন্তু উঠে উঠেই ফোন দেখলে আবার ভারী হয়ে যায়। কারণ সকাল হচ্ছে লো স্টিমুলেশন উইন্ডো, যা মানসিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ। ৩, পজিটিভ নিউরোকেমিস্ট্রি তৈরি হয়। সকালে সূর্যের আলো চোখে পড়লে সেরোটোনিন বাড়ে, মুড ভালো থাকে। মেলাটোনিন ঠিকমতো বন্ধ হয়, ঘুম ঘোর কাটে। সার্কেডিয়ান রিদম ব্যালেন্সে আসে। ফলে দিনভর ইরিটেবিলিটি কম, মোটিভেশন তুলনামূলক বেশি এবং ইমোশনাল স্টেবিলিটি ভালো থাকে। ৪, নিজের জন্য কোয়াইট টাইম পাওয়া যায়। সকালে ওঠা মানেই সবাই ঘুমিয়ে, বাইরের চাহিদা কম, ফোন নোটিফিকেশন কম। এই সময়টুকু যদি নিজের জন্য রাখা যায়, হালকা হাঁটা, শ্বাস-প্রশ্বাস, পড়া, লেখা বা চুপ করে বসা, মস্তিষ্ক শেখে শান্ত থাকতে। এই অভ্যেস দীর্ঘমেয়াদে অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। ৫, সেলফ রেসপেক্ট ধীরে ধীরে বাড়ে। প্রতিদিন সকালে নিজেকে কথা দিয়ে সেই কথাটা রাখা, আমি উঠব, এই ছোট্ট কাজটাই ভেতরে ভেতরে একটি বার্তা দেয়, আমি নিজের যত্ন নিতে পারি। সেলফ রেসপেক্ট একদিনে আসে না, এটা আসে ছোট ছোট প্রতিশ্রুতি রাখার মধ্যে দিয়ে। নাম্বার ২, দেরি করে বিছানা ছাড়ার নেগেটিভ দিকগুলো। এখন আসি সেই অংশে যেটা আমরা প্রায়ই অবহেলা করি। ১, দিন শুরুই হয় গিল্ট দিয়ে। দেরি করে উঠলে প্রথম যে অনুভূতিটা আসে, আবার দেরি হয়ে গেল, আজও পারলাম না, আমার দ্বারা কিছু হয় না। এই গিল্ট নিয়েই দিন শুরু হলে পুরো দিনটাই মস্তিষ্ক ডিফেন্সিভ হয়ে যায়। কাউন্সেলিংয়ে এটা খুব কমন একটি প্যাটার্ন। ২, অ্যাংজাইটি সাইকেল তৈরি হয়। দেরি করে ওঠা, কাজ জমে যাওয়া, তাড়া, ভুল, নিজেকে দোষ, আবার রাতে ঘুম না আসা, আবার দেরি করে ওঠা। এটাই হলো অ্যাংজাইটি স্লিপ গিল্ট লুপ। অনেকে ভাবে সমস্যাটা ঘুমের, কিন্তু আসলে সমস্যাটা রুটিন কোল্যাপস। সকালে ফোন মানে মানসিক দূষণ। দেরি করে উঠলে বেশিরভাগ মানুষ বিছানায় শুয়েই ফোন, রিলস, নিউজ, মেসেজ। ফলে মস্তিষ্ক সকালে যা পায়, কম্প্যারিজন, নেগেটিভ নিউজ, অন্যের জীবন। ফলে নিজের দিন শুরু করার আগেই নিজের মন হারিয়ে ফেলে। নাম্বার ৪, মোটিভেশন ধীরে ধীরে নষ্ট হয়। মস্তিষ্ক খুব বাস্তববাদী। বারবার যদি সে দেখে কথা দেওয়া হচ্ছে কিন্তু রাখা হচ্ছে না, তাহলে সে শেখে চেষ্টা করে লাভ নেই। এখান থেকেই আসে লো মোটিভেশন, প্রোক্রাস্টিনেশন, মাইল্ড ডিপ্রেসিভ সিমটমস। নাম্বার ৫, ইমোশনাল রেগুলেশন দুর্বল হয়ে যায়। দেরি করে ওঠা মানে শরীর জাগে, মন জাগে না। তাড়াহুড়ি, খাবার অনিয়ম, সময়ের চাপ। ফলে রাগ বেশি, সহনশীলতা কম, সম্পর্কেও বিরক্তি বাড়ে। বাস্তব কথা, সব মানুষের সকাল একরকম নয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সবাইকে ৫টায় উঠতেই হবে, এটা মানসিক স্বাস্থ্যবান্ধব ধারণা নয়। কিন্তু নিজের জন্য একটি নির্দিষ্ট সম্মানজনক সকাল তৈরি করা, এটা জরুরি। যদি আপনি ৭টায় উঠেন, সেটাই আপনার সকাল। ৮টায় ওঠেন, সেটাই আপনার সকাল। কিন্তু প্রতিদিন এলোমেলো ওঠা মানে মনের এলোমেলো অবস্থা। শেষ কথা, সকাল মানেই পারফেকশন নয়, উপস্থিতি। সকালে তাড়াতাড়ি ওঠা মানে সফল হওয়া নয়, সুপার হিউম্যান হওয়া নয়, বরং মানে নিজের জীবনে একটু আগে উপস্থিত হওয়া। আর দেরি করে বিছানা ছাড়া মানে নিজের জীবনে দেরিতে পৌঁছনো। যদি আপনি আজ থেকেই শুধু এটুকু করেন, প্রতিদিন একই সময়ে ওঠার চেষ্টা, উঠে ফোন না ধরে ৫ মিনিট চুপ করে বসা, তাহলেই ধীরে ধীরে মন,
আবেগ এবং জীবন সবটাই একটু করে ঠিক হতে শুরু করবে। সব নম্র মানুষ আপনার মঙ্গল চায় না। কিছু মানুষ নম্রতার আড়ালে আঘাত লুকিয়ে রাখে। জীবনে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই, যাদের আচরণ খুব ভদ্র, নম্র আর বিনয়ী মনে হয়। তারা সবসময় মাথা নিচু করে কথা বলে, হাসি মুখে পাশে থাকে এবং এমনভাবে নিজেকে উপস্থাপন করে যেন তারা আপনার শুভাকাঙ্ক্ষী। কিন্তু বাস্তবতা হল, সব নম্রতা আন্তরিকতার প্রতীক নয়। কিছু মানুষ আছে যারা বিনয়কে ব্যবহার করে একটি মুখোশ হিসাবে। তারা সরাসরি আঘাত করে না, বরং ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে। তাদের কথাবার্তা, ব্যবহার এবং নম্রতা এমনভাবে সাজানো থাকে যে আপনি সহজেই তাদের উপর ভরসা করে ফেলেন, আর ঠিক সেই বিশ্বাসের জায়গাটাতেই তারা আঘাত করার সুযোগ খুঁজে পায়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, তারা সামনে থেকে কখনো বিরোধিতা করে না, বরং তারা আপনার পাশে থাকার অভিনয় করে, আপনার দুর্বলতা বোঝার চেষ্টা করে এবং সময়ের অপেক্ষা করে। যখন আপনি তাদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন, তখনই তারা এমন আচরণ করে যা আপনার জন্য অপ্রত্যাশিত এবং কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই ধরনের আঘাত বাইরের মানুষের আঘাতের চেয়ে অনেক বেশি গভীর হয়, কারণ এখানে ক্ষত তৈরি হয় বিশ্বাস ভাঙার মাধ্যমে। যে মানুষকে আপনি সম্মান করেছেন, বিশ্বাস করেছেন, তার কাছ থেকেই যখন আঘাত আসে, তখন সেই কষ্ট সহজে ভুলে থাকা যায় না। তবে এর মানে এই নয় যে পৃথিবীর সব নম্র মানুষ খারাপ। অনেক মানুষ সত্যিই আন্তরিক এবং বিনয়ী হয়, কিন্তু জীবনে চলার পথে মানুষকে বোঝার জন্য শুধু তার কথা বা আচরণ নয়, বরং তার ধারাবাহিক ব্যবহার ও উদ্দেশ্য বুঝতে শিখতে হবে। নিজের সীমা এবং সচেতনতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। কাউকে বিশ্বাস করার আগে সময় নেওয়া এবং মানুষকে পর্যবেক্ষণ করা কখনো ভুল সিদ্ধান্ত নয়, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি আর আগের মতো থাকে না। মনে রাখবেন, প্রকৃত ভালো মানুষ কখনো আপনার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না, আর যারা বিনয়ের আড়ালে আঘাত লুকিয়ে রাখে, তারা একসময় নিজের আচরণের মাধ্যমেই প্রকাশ পেয়ে যায়। সাফল্য কোনো লটারি নয় যে হঠাৎ করে আপনার দরজায় কড়া নাড়বে। সাফল্য হল একটি বিশেষ রসায়ন, যার জন্য 3টি উপাদানের সঠিক সংমিশ্রণ প্রয়োজন। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একদল যারা শুধু স্বপ্ন দেখে, আর অন্য দল যারা স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। এই দ্বিতীয় দলে নাম লেখাতে হলে আপনার চরিত্রের 3টি স্তম্ভ শক্ত হওয়া জরুরি। 1. উইল, সংকল্প বা করার ইচ্ছা, আপনার ইঞ্জিনের জ্বালানি। ইচ্ছা মানে কেবল আমি এটা চাই বলা নয়, ইচ্ছা মানে হলো আমি এটা করবই, তা যত বাধাই আসুক। আপনার ভেতরে যদি সেই আগুন না থাকে, তবে আপনি প্রথম হোঁচট খেয়েই থেমে যাবেন। কেন এটি জরুরি? মেধা অনেকের থাকে, কিন্তু সংকল্প সবার থাকে না। যার সংকল্প বা উইল শক্তিশালী, সে হারার পরও আবার উঠে দাঁড়ানোর সাহস পায়। এটি আপনার সাফল্যের ভিত্তিপ্রস্তর। 2. কোচেবল, শেখার মানসিকতা, আপনার চরিত্রের নমনীয়তা। অনেকের ইচ্ছা আছে, কিন্তু তাদের ইগো বা অহংকার অনেক বড়। তারা মনে করে আমি সব জানি। মনে রাখবেন, যে পাত্রটি আগেই ভর্তি, তাতে নতুন কিছু রাখা যায় না। আপনাকে কোচেবল হতে হবে, অর্থাৎ শেখার জন্য মাথা নত করার মানসিকতা থাকতে হবে। কেন এটি জরুরি? একজন সঠিক গুরু বা মেন্টর আপনাকে গর্তে পড়া থেকে বাঁচাতে পারেন। আপনি যদি নিজের ভুল স্বীকার করতে না পারেন এবং অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে না পারেন, তবে আপনার পথ চলা খুব দ্রুত শেষ হয়ে যাবে। বিনয়ই আপনাকে বড় হতে সাহায্য করবে। 3. হাংরি, ভেতরের ক্ষুধা, আপনার নিরন্তর দৌড়। আপনার ইচ্ছা আছে, আপনি শিখতেও রাজি, কিন্তু আপনার যদি তীব্র ক্ষুধা না থাকে, তবে আপনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবেন। জয়ের ক্ষুধা মানে হল শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা। যখন সারা পৃথিবী ঘুমাবে, তখনও আপনার ভেতরের সেই ক্ষুধা আপনাকে ঘুমাতে দেবে না।
কেন এটি জরুরি? ক্ষুধার্ত বাঘ যেমন শিকার ছাড়া ফেরে না, তেমনি সফল হওয়ার প্রবল ক্ষুধা আপনাকে মাঝপথে থেমে যেতে দেবে না। এটি আপনাকে আপনার সীমানা ছাড়িয়ে কাজ করতে বাধ্য করে। গণিতের মতো পরিষ্কার হিসাব, একটিও কম হলে কি হবে? সাফল্যের এই সমীকরণে একটি উপাদানের অভাব মানেই পুরো ফলাফল শূন্য। লক্ষ্য করুন, ইচ্ছা প্লাস শেখার মন আছে, কিন্তু ক্ষুধা নেই। আপনি খুব ভালো ছাত্র হতে পারবেন ঠিকই, কিন্তু জীবনে বড় কোনো ইতিহাস লিখতে পারবেন না। আপনি কমফর্ট জোনে আটকে যাবেন। ইচ্ছা প্লাস ক্ষুধা আছে, কিন্তু শেখার মন নেই। আপনি খুব দৌড়াবেন ঠিকই, কিন্তু বারবার ভুল পথে গিয়ে হোঁচট খাবেন। আপনার অহংকার আপনাকে ধ্বংস করে দেবে। ক্ষুধা প্লাস শেখার মন আছে, কিন্তু করার ইচ্ছা নেই। আপনি কেবল একজন অলস স্বপ্নদ্রষ্টা হয়েই থেকে যাবেন। আপনি জানবেন কি করতে হবে, কিন্তু কাজটা শুরু করার হিম্মত আপনার থাকবে না। শেষ কথা, এই তিনের মিলনেই আপনি অজেয়। যেদিন আপনার ইচ্ছা, আপনার বিনয় এবং আপনার ক্ষুধা এই তিনটি বিন্দু এক রেখায় আসবে, সেদিন এই মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে রুখতে পারবে না। আজই নিজেকে প্রশ্ন করুন, ১. আমি কি সত্যিই এটা করতে চাই? উইল। ২. আমি কি গুরুর কাছে মাথা নত করতে রাজি? কোচেবল। ৩. আমার ভেতরে কি জেতার তীব্র আগুন জ্বলছে? হাংরি। যদি এই তিনটির উত্তর হ্যাঁ হয়, তবে লিখে রাখুন, আপনার বিজয় কেবল সময়ের ব্যাপার মাত্র। সাফল্যের এই তিনকোনা যুদ্ধে কি আপনি সামিল হতে প্রস্তুত? কমেন্টে জানান। আপনার স্বপ্ন যদি বড় হয়, তবে এই পোস্টটি সেভ করে রাখুন এবং সময় হলে মাঝে মাঝে পড়ুন। নিজের ভেতরের আগুনকে নিভতে দেবেন না। একটি ভয়ঙ্কর পরীক্ষা। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাশিয়ায় নাকি একটা আইন ছিল, সেখানে অপরাধীদের যেভাবে খুশি ব্যবহার করা যায়। তাই একজন অপরাধীকে একটি পরীক্ষার জন্য নেওয়া হলো। তাকে একটি বেসমেন্টে নিয়ে যাওয়া হলো। তার সামনে দুটি অপশন রাখা হলো। বলল, যদি তুমি এভাবেই জেলে থাকো, তাহলে কোনো একদিন তোমাকে ফাঁসি দেওয়া হবে, অথবা আমাদের এই এক্সপেরিমেন্টের অংশ হয়ে যাও। যদি তুমি বেঁচে যাও, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তাকে একটি স্টুলে বসানো হলো। তার ঠিক সামনে রাখা হলো একটি বড় বিষধর সাপ, ফনা তুলে বসে আছে। আসামিকে চেয়ারে বসিয়ে তার চোখ বেঁধে দেওয়া হলো। সে জানত সামনে একটি যমদূত কোবরা ফনা তুলে দাঁড়িয়ে আছে। কিন্তু পর্দার আড়ালে সাপটি সরিয়ে নেওয়া হলো। সাপের বদলে তার নাকে কেবল একটি সাধারণ সূঁচ দিয়ে হালকা খোঁচা দেওয়া হলো। ফল কি হলো জানেন? কয়েক সেকেন্ডের মধ্যে আসামিটি ছটফট করতে করতে মারা গেল। ময়নাতদন্তে দেখা গেল তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। প্রশ্ন হল, সাপ তো কামড়ায়নি, তবে সে মরল কেন? উত্তর হল, তাকে সাপ মারেনি, তাকে মেরেছে তার ভয়। তার মস্তিষ্ক বিশ্বাস করে নিয়েছিল যে বিষ তার শরীরে ঢুকে পড়েছে, আর সেই বিশ্বাস অনুযায়ী তার শরীর এমন সব হরমোন নিঃসরণ করেছে যা তার হৃৎপিণ্ড সহ্য করতে পারেনি। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের পরাজয় অনেক সময় বাইরে থেকে আসে না, আসে আমাদের ভেতর থেকে। আমরা ব্যর্থ হওয়ার আগেই মনের ভেতর শতবার ব্যর্থ হই। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার মস্তিষ্ককে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, নাকি একে নিজের ফাঁসির দড়ি বানাচ্ছেন? ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখুন, নইলে ভয় আপনাকে সারা জীবন শাসন করবে। আপনার চিন্তাকে পজিটিভ রাখুন, কারণ আপনার মস্তিষ্ক আপনার অজান্তেই সেই চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। মনে রাখবেন, জয় বা পরাজয় প্রথমে মস্তিষ্কে ঘটে, তারপর বাস্তবে। সুখী দাম্পত্যের আসল রহস্য দামি উপহার নাকি ছোট ছোট স্বীকৃতি? সংসার মানে কেবল চার দেয়ালের একটি ঘর নয়, এটি হল দুটি মনের এমন এক মিলনস্থল যেখানে ভালোবাসা আর শান্তির চাষ হয়। কিন্তু অনেক সময় আমরা বড় বড় সুখ খুঁজতে গিয়ে ছোট ছোট সেই বিষয়গুলো ভুলে যাই যা আসলে একটি সম্পর্ককে টিকিয়ে রাখে। আজকের এই টিপসটি প্রতিটি দম্পতির জন্য এক অমূল্য পাথেয়। পুরুষদের জন্য, নারীর শক্তির উৎস তার স্বীকৃতি।
একজন নারী একটি পরিবারের জন্য যতটুকু ত্যাগ করেন তার কানাকড়িও হয়তো আমরা শোধ করতে পারব না। কিন্তু আপনি কি জানেন তাকে খুশি রাখার সবথেকে সহজ উপায় কি? পাবলিক স্বীকৃতি। যখন আপনি পরিবার, বন্ধু বা পরিচিত মহলে আপনার স্ত্রীর প্রশংসা করেন, তখন তার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়। সবার সামনে যখন আপনি বলেন, ওর সহযোগিতা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না, কিংবা ও সবটা কত সুন্দর সামলায়, তখন তার সারা দিনের হাড় ভাঙা খাটুনি এক নিমেষে সার্থক হয়ে যায়। কেন এটি জরুরি? নারী শুধু ভালোবাসা চায় না, সে চায় তার কাজের মূল্যায়ন বা স্বীকৃতি। আপনার সামান্য কয়েকটা কথার সম্মান তার কাছে হীরে জওহরতের চেয়েও বেশি দামি। নারীদের জন্য পুরুষের আশ্রয়ের নাম শান্তি। বাইরের পৃথিবীটা পুরুষদের জন্য এক ক্লান্তিকর যুদ্ধক্ষেত্র। সারা দিন লড়াই করে, মানুষের কথা শুনে আর দায়িত্বের বোঝা বয়ে সে যখন ঘরে ফেরে, তখন সে কেবল একটি জিনিসই খোঁজে, শান্তি। হাসি মুখে স্বাগতম। ঘরোয়া ঝগড়া বা অভিমান থাকতেই পারে, কিন্তু সে বাড়ি ফেরার প্রথম মুহূর্তেই তাকে অভিযোগের তীরে বিদ্ধ করবেন না। তাকে একটু নিঃশ্বাস নেওয়ার সময় দিন, এক গ্লাস জল আর এক টুকরো হাসি দিয়ে তাকে বুঝিয়ে দিন যে এই ঘরটা তার সবথেকে নিরাপদ আশ্রয়। কেন এটি জরুরি? একজন পুরুষ যখন ঘরে ফিরে একটু শান্ত পরিবেশ আর হাসি মুখ পায়, তখন সে পরের দিনের যুদ্ধের জন্য আবার শক্তি পায়। তার কাছে শান্তির মানে হল আপনার সঙ্গ। সম্পর্কের সেই সোনালী সমীকরণ। সুখী সংসারের গোপন সূত্রটি আসলে খুব সহজ। স্বামীর চাওয়া, সে চায় তার বীরত্বের সম্মান আর ঘরের শান্তি। স্ত্রীর চাওয়া, সে চায় তার ত্যাগের স্বীকৃতি আর মনের ভালোবাসা। এই আদান প্রদান যখন সমানভাবে চলে, তখন সেই সংসারে অভাব থাকলেও অশান্তি থাকে না। সম্পর্কটা তখন কেবল টিকে থাকার জন্য নয়, বরং ফুলের মতো প্রস্ফুটিত হওয়ার জন্য এগিয়ে যায়। মনে রাখবেন, বড় বড় উপহার দিয়ে হয়তো সাময়িক হাসি কেনা যায়, কিন্তু আজীবন হাসি ধরে রাখতে প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা। স্বামীদের প্রতি অনুরোধ, আজই সুযোগ বুঝে সবার সামনে আপনার জীবনসঙ্গিনীর অন্তত একটি ভালো গুণের কথা বলুন। স্ত্রীদের প্রতি অনুরোধ, আজ তিনি বাড়ি ফিরলে সব অভিযোগ পাশে সরিয়ে রেখে তাকে একটু প্রশান্তির হাসি দিন। দাম্পত্য মানে একে অপরের উপর জয়ী হওয়া নয়, বরং একে অপরের হয়ে ওঠা। আপনার মাথার ভেতর যদি আবর্জনা জমে থাকে, তবে সেখানে দামি কোনো চিন্তার জায়গা হবে না। আমরা অনেকেই আজ সফল হতে চাই, কিন্তু আমাদের মস্তিষ্ক এমন কিছু কুড়ো বা আবর্জনায় ঠাসা যা আমাদের এগুতে দিচ্ছে না। নিচে এই 5টি বিষাক্ত অভ্যাস এবং তা থেকে মুক্তির উপায় খুব সহজভাবে ব্যাখ্যা করা হলো, যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। আমরা সবাই লড়ছি এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে, যা আমাদের বাইরের কেউ নয়, বরং আমাদের নিজেদের তৈরি কিছু অভ্যাস। এই আবর্জনাগুলো পরিষ্কার না করলে আপনি কোনোদিনও আপনার আসল সক্ষমতায় পৌঁছাতে পারবেন না। 1. স্ক্রিনের মরণ ফাঁদ, যখন আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আপনি কি লক্ষ্য করেছেন, ঘণ্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রল করার পর আপনার মাথা কেমন ঝিমঝিম করে? আপনি যখন অনবরত অর্থহীন ভিডিও বা রিলস দেখেন, তখন আপনার মস্তিষ্ক আর গভীর কোনো বিষয় নিয়ে ভাবার ক্ষমতা রাখে না। এটি আপনার সৃজনশীলতাকে মেরে ফেলে। সমাধান: মোবাইল চালানো কমিয়ে জীবনকে পর্যবেক্ষণ করতে শিখুন। ভাবুন, অপ্রয়োজনীয় টাইম পাস আপনার জীবনে কী ভ্যালু যোগ করছে। 2. সস্তা ডোপামিনের নেশা, কেন আপনার পরিশ্রম করতে ভালো লাগে না? পর্নোগ্রাফি বা অতিরিক্ত ওয়েব সিরিজ দেখা আপনার ব্রেনে খুব দ্রুত এবং খুব সহজে ডোপামিন বা আনন্দের হরমোন রিলিজ করে, ফলে আপনার মস্তিষ্ক অলস হয়ে যায়। যখন আপনি সহজেই আনন্দ পেয়ে যাচ্ছেন, তখন আপনার ব্রেন আর পড়াশোনা বা কেরিয়ার গড়ার মতো কঠিন পরিশ্রমে আনন্দ পায় না। সমাধান: সহজ আনন্দের লোভ ত্যাগ করুন। মনে রাখবেন, পরিশ্রমের পর যে সফলতা আসে তার আনন্দই আসল এবং দীর্ঘস্থায়ী। 3. নিজের সাথে বিচ্ছেদ, আপনি কি আয়নার মানুষটিকে চেনেন? আমরা সারা দিন দুনিয়ার খবর রাখি, কিন্তু নিজের খবর রাখি না। আমরা ভিড়ের মাঝে থাকতে ভালোবাসি, কিন্তু নিজের সাথে 10 মিনিট একা বসতে ভয় পাই। ভালো বই পড়া, ভালো কথা শোনা বা নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই। সমাধান: প্রতিদিন অন্তত 15 মিনিট ফোন দূরে রেখে নিজের সাথে কথা বলুন। নিজেকে চিনুন, তবেই আপনি বিশ্বকে চিনতে পারবেন। 4. ইনস্ট্যান্ট সাকসেসের মরীচিকা, রাতারাতি বড় হওয়ার নেশা। আমরা চাই এখনই টাকা, এখনই নাম ডাক, এখনই সব পাওয়া। এই শর্ট টার্ম লোভ আমাদের ধৈর্য কেড়ে নিচ্ছে। বড় কিছু গড়তে হলে সময়ের প্রয়োজন হয়। চারাগাছ রোপণ করেই ফল চাইলে আপনি কেবল হতাশাই পাবেন।
সমাধান: কনসিস্টেন্সি বা ধারাবাহিকতায় বিশ্বাস রাখুন। ছোট ছোট পা ফেলে এগোলে তবেই পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায়। সফলতার কোনো লিফট নেই, আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। ৫. ব্যক্তিত্বের অবহেলা: নিজের মূল সম্পদকে ভুলে গিয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবা। আপনার সবথেকে বড় পরিচয় আপনার টাকা বা ডিগ্রি নয়, বরং আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেন এবং আপনার জীবন দর্শন কি, এটাই আপনার আসল পরিচয়। আমরা বাইরের চাকচিক্য বাড়াতে ব্যস্ত, কিন্তু ভেতরের মানুষটাকে সুন্দর করার চেষ্টা করি না। সবথেকে বড় কথা, সবাইকে নিয়ে চলার চেয়ে নিজেকে জাহির করাটাই গুরুত্বপূর্ণ ভাবি। সমাধান: নিজের ব্যবহারের ওপর কাজ করুন, জ্ঞান অর্জন করুন এবং ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি একঘেয়ে, ক্লান্তিকর এবং বিরক্তিকর না হয়, বরং অন্যদের অনুপ্রাণিত করে। আজই কি আবর্জনা পরিষ্কার করবেন না? আপনার মাথাটা ডাস্টবিন নয়, এটি পৃথিবীর সবথেকে শক্তিশালী যন্ত্র। এখানে যদি আপনি সস্তা বিনোদন আর নেতিবাচক চিন্তা ভরে রাখেন, তবে উন্নতির আশা করা বৃথা। আজই এই 5টি শৃঙ্খল ভেঙে ফেলুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কেবল অভ্যাসের দাস হয়ে থাকবেন, নাকি নিজের জীবনের কারিগর হবেন? মস্তিষ্ক পরিষ্কার করুন, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন নিজে থেকেই বদলে যাবে। যখন কেউ আপনাকে ইগনোর বা অবহেলা করে, তখন আপনার মনে হয় পৃথিবীটা আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমার দোষ কি ছিল? কিন্তু মনস্তত্ত্ব বা সাইকোলজি বলছে, অবহেলার এই বিষাক্ত অনুভূতি আসলে আপনার জন্য এক বিরাট সুযোগ। অবহেলা বা ইগনোর হওয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয়, এটি আসলে একটি পাওয়ার গেম বা ক্ষমতার লড়াই। যখন কেউ আপনাকে ইগনোর করে, তখন সে আসলে দেখতে চায় তার অনুপস্থিতি আপনাকে কতটা অস্থির করতে পারে। নিচের পয়েন্টগুলো আপনার ভাবনার জগৎ বদলে দেবে। ১ নম্বর, ইগনোর করা সবসময় ঘৃণা নয়, এটি একটি পরীক্ষা। সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল ডিস্টেন্সিং। অনেক সময় মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নয়, বরং আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য ইগনোর করে। সে দেখতে চায় আপনি তাকে কতটা চেজ বা পিছু তাড়া করছেন। আপনি যত বেশি মরিয়া হয়ে তার মনোযোগ পাওয়ার চেষ্টা করবেন, সে তত বেশি শক্তিশালী অনুভব করবে। আপনার অস্থিরতাই তার শ্রেষ্ঠ পাওনা। ২ নম্বর, প্রতিক্রিয়াহীনতার শক্তি, দ্য পাওয়ার অফ নো রিঅ্যাকশন। ইগনোর করার পর আপনার নীরবতাই হল আপনার সবথেকে বড় অস্ত্র। যখন সে দেখবে তার অবহেলা আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়াই তৈরি করছে না, আপনি আগের মতোই হাসি খুশি আছেন, আপনার জীবন স্বাভাবিকভাবেই চলছে, তখনই টেবিল ঘুরে যায়। আপনার এই শান্ত থাকাটাই তাকে অস্থির করে তুলবে। সে তখন নিজেকে প্রশ্ন করতে শুরু করবে, আমি কি তবে তার জীবনে গুরুত্বহীন হয়ে গেলাম? ৩ নম্বর, পিছু ছোড়া মানে নিজের মূল্য কমানো। আপনি কি কখনো মরীচিকার পিছু ছুঁড়েছেন? তৃষ্ণা তাতে মেটে না, শুধু ক্লান্তি বাড়ে। অবহেলাকারী মানুষের পেছনে ছোটা মানে নিজের আত্মসম্মান বা সেলফ ভ্যালু নিলামে তোলা। মনে রাখবেন, পৃথিবীতে যে জিনিসের যোগান বেশি, তার দাম কম। আপনি যখনই সহজে পাওয়া যাওয়ার ঊর্ধ্বে চলে যাবেন, তখনই আপনার গুরুত্ব বাড়তে শুরু করবে। ৪ নম্বর, নীরবতা যখন কথা বলতে শুরু করে। যে আপনাকে ইগনোর করছিল, একটা সময় সেই আপনার নীরবতায় গলতে শুরু করবে। কেন জানেন? কারণ মানুষ শূন্যতা সহ্য করতে পারে না। ৫ নম্বর, আত্মসম্মানই শেষ কথা। দিন শেষে যে আপনাকে অবহেলা করে, সে আসলে আপনাকে পাওয়ার যোগ্যই নয়। আপনার জীবন কোনো বিকল্প বা অপশান নয় যে কেউ চাইলেই ইগনোর করবে আর চাইলেই ফিরে আসবে। নিজের ভ্যালু এমন এক জায়গায় নিয়ে যান যেন কেউ আপনাকে ইগনোর করার আগে ১০ বার ভাবে যে আমি কি সত্যিই এই মানুষটিকে হারানোর ঝুঁকি নিতে পারব। শেষ কথা, পরের বার যখন কেউ আপনাকে ইগনোর করবে, তখন কাঁদবেন না বা তার মেসেজ আসার অপেক্ষায় ফোন চেক করবেন না, বরং একটা দীর্ঘ শ্বাস নিন এবং নিজের কাজে মন দিন। মনে রাখবেন, আপনার নীরবতা যদি তাকে ফেরাতে না পারে, তবে আপনার চিৎকারও কখনো তাকে ফেরাতে পারত না। যে আপনার নীরবতা বোঝে না, সে আপনাকেও বোঝে না। নিজের গুরুত্ব নিজে দিতে শিখুন, পৃথিবী আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। আপনি ভাবুন, হাসপাতাল বাড়ছে, স্কুল বাড়ছে, রাস্তা বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, তবু কেন মানুষ আগের চেয়ে বেশি ক্লান্ত, বেশি একা, বেশি অসহায় লাগে?
কেন মনে হয় জীবনের অনেক কিছু সিস্টেমের হাতে চলে গেছে? ইভান ইলিচ ঠিক এই জায়গাটাতে আঘাত করেছিলেন। তিনি উন্নয়নের বিরুদ্ধে ছিলেন না, তিনি ছিলেন সেই উন্নয়নের বিরুদ্ধে যে উন্নয়ন একসময় মানুষকে সাহায্য করতে করতে মানুষকেই অক্ষম করে ফেলে। ইভান ইলিচ, জন্ম 4 সেপ্টেম্বর 1926, মৃত্যু 2 ডিসেম্বর 2002, দেশ অস্ট্রিয়া, পরে আন্তর্জাতিকভাবে কাজ করেছেন। ইলিচ ছিলেন সামাজিক চিন্তক, সমালোচক, এক ধরনের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহী। তার ভাষা সোজা, কিন্তু বার্তা বিপজ্জনক, কারণ তিনি বলে দেন অনেক প্রতিষ্ঠান আসলে মানুষের ক্ষমতা বাড়ায় না, মানুষের ওপর নির্ভরতা বাড়ায়, আর এই নির্ভরতাই ধীরে ধীরে মানুষের ক্ষতি করে। তিনি একটা ধারণা দেন কাউন্টার প্রোডাক্টিভিটি, মানে কোনো ব্যবস্থা একটা সীমা পর্যন্ত উপকার করে, কিন্তু সেই সীমা পেরোলেই উল্টো ক্ষতি শুরু হয়। উদাহরণ খুব সহজ, গাড়ি আপনাকে দ্রুত গন্তব্যে নিয়ে যায়, কিন্তু যখন গাড়ি এত বেড়ে যায় যে শহর জ্যামে দাঁড়িয়ে থাকে, হাঁটার পথ থাকে না, দূষণ বেড়ে যায়, তখন গাড়ির উদ্দেশ্যটাই উল্টো হয়ে যায়। দ্রুততা বদলে যায় স্থবিরতায়, সুবিধা বদলে যায় অসুবিধায়। ইলিচ একই কথা বলেন শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি নিয়ে। স্কুল নিয়ে তার একটি বিখ্যাত যুক্তি হল, স্কুল অনেক সময় শেখাকে নয়, সার্টিফিকেটকে কেন্দ্রে বসায়। ফলে মানুষ শিখতে ভালোবাসে না, মানুষ পাশ করতে ভালোবাসে। তিনি স্কুলকে পুরোপুরি অকার্যকর বলেননি, কিন্তু তিনি বলেছেন শিক্ষা যদি কেবল প্রতিষ্ঠানের অনুমোদনের ওপর দাঁড়ায়, তাহলে মানুষের শেখার স্বাভাবিক ক্ষমতা দুর্বল হয়ে যায়। এই চিন্তা থেকেই তার বিখ্যাত বই ডিস্কুলিং সোসাইটি। স্বাস্থ্য নিয়ে তার আরেকটা তীক্ষ্ণ আঘাত ছিল মেডিকেল নেমেসিস বইতে। তিনি বলেন চিকিৎসা বিজ্ঞান দরকার, হাসপাতাল দরকার, কিন্তু চিকিৎসা যখন জীবনকে পুরোপুরি ডাক্তার নিয়ন্ত্রিত করে ফেলে, তখন মানুষ নিজের শরীর বোঝার ক্ষমতা হারায়। অতিরিক্ত ওষুধ, অতিরিক্ত পরীক্ষা, অপ্রয়োজনীয় চিকিৎসা, এসব কখনো কখনো রোগ বাড়াতে পারে, আতঙ্ক বাড়াতে পারে। তিনি এটাকে বলেন আয়াট্রোজেনেসিস, চিকিৎসা থেকেই ক্ষতি হওয়া। এবং প্রযুক্তি, ইলিচ প্রযুক্তির শত্রু ছিলেন না, তিনি টুল বা উপকরণকে দুই ভাগে দেখতেন। এক ধরনের টুল মানুষকে ক্ষমতাবান করে, সহজ করে, স্বাধীন করে। আরেক ধরনের টুল মানুষকে অধীন করে, নিয়ন্ত্রণ করে, জটিলতার ভেতরে আটকে রাখে। আপনি যখন এমন প্রযুক্তি ব্যবহার করছেন যা আপনাকে ব্যবহার করছে, তখনই সমস্যা। ইলিচের আদর্শ ছিল কনভিভিয়ালিটি, সহজভাবে বললে এমন সমাজ যেখানে মানুষ একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে বাঁচে, যেখানে প্রতিষ্ঠান মানুষের সহায়ক, প্রভু নয়, যেখানে উন্নয়ন মানে কেবল বড় বড় প্রকল্প নয়, বরং মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এখন প্রশ্নটা দাঁড়ায়, অতিরিক্ত উন্নয়ন কি মানুষের ক্ষতি করছে? ইলিচ বলতেন ক্ষতি উন্নয়ন নিজে নয়, ক্ষতি ষোলো সীমাহীনতা। আমরা এমন এক পর্যায়ে চলে যাই যেখানে উন্নয়নের নামে আমরা সম্পর্ক হারাই, সময় হারাই, প্রকৃতির ভারসাম্য হারাই, এমনকি নিজের দক্ষতাও হারাই, এবং সেটা টের পাই খুব দেরিতে। শেষে একটাই প্রশ্ন রেখে যাই, আপনার জীবনে যে জিনিসগুলো সুবিধা হিসেবে এসেছে, সেগুলো কি আপনাকে আরও স্বাধীন করেছে না আরও নির্ভরশীল করেছে? কারণ উন্নয়নের আসল মানে উঁচু বিল্ডিং না, উন্নয়নের আসল মানে হল মানুষ বড় হওয়া। আর যদি মানুষই ছোট হয়ে যায়, তাহলে উন্নয়নটা কার জন্য? কিছু প্রশ্ন আছে যেগুলো বাজারের শব্দে চাপা পড়ে যায়, কিন্তু একা হলে, রাত গভীর হলে হঠাৎ মাথার ভেতর উঠে আসে, আমি আসলে কে? শরীর তো বদলায়, মনের ভাবও বদলায়, স্মৃতিও ফিকে হয়। তাহলে আমি বলতে যে কিছু ধরে রাখি, সেটা কোথায় থাকে? শঙ্করাচার্য ঠিক এইখানেই এসে দাঁড়ান। তিনি বলেন, আপনি যেটাকে আমি ভাবছেন, সেটা যদি কেবল শরীর হয়, তাহলে ঘুমের ভেতরে আপনি কোথায় যান? যদি কেবল মন হয়, তাহলে মন বদলালেই আপনি বদলে যাবেন। তবু আপনি টিকে থাকেন, এই টিকে থাকা কিসের? শঙ্করাচার্য, জন্ম আনুমানিক 788 খ্রিস্টাব্দ, মৃত্যু আনুমানিক 820 খ্রিস্টাব্দ, দেশ ভারতবর্ষ।
তিনি অদ্বৈত বেদান্তের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক। তার কথা সংক্ষিপ্ত কিন্তু ধারালো। তিনি বলেন, সত্য দুইটা নয়, সত্য একটাই। ব্রহ্মই একমাত্র পরম সত্য, আর আত্মা বা আপনি সেই ব্রহ্ম থেকে আলাদা কিছু না। এখানেই আসে সেই বিস্ফোরক বাক্য, আমি ও ব্রহ্ম এক। কিন্তু এই কথা শুনলেই অনেকের মনে প্রশ্ন ওঠে, যদি আমি ব্রহ্মই হই, তাহলে আমার এত সীমাবদ্ধটা কেন? আমি কেন ভয় পাই, কেন দুঃখ পাই, কেন ক্ষুধা লাগে, কেন ভুল করি? শঙ্করাচার্য এর উত্তর দেন মায়ার ধারণা দিয়ে। মায়া মানে মিথ্যা নয়, মায়া মানে আচ্ছাদন। যেমন অন্ধকারে দড়িকে সাপ মনে হয়, দড়ি বদলায়নি, আপনার দেখা বদলেছে। তেমনি ব্রহ্ম বদলায় না, কিন্তু আপনি যেভাবে নিজেকে শরীর মন হিসাবে ধরে রেখেছেন, সেই ভুল ধরাই আপনাকে সীমিত বানিয়ে রেখেছে। এই ভুলকে তিনি বলেন অবিদ্যা। অদ্বৈত কথাটা তাই ধর্মীয় আবেগ না, এটা বোধের কথা। শঙ্করাচার্য বলেন, আপনি যদি নিজের পরিচয়কে শরীর, মন, নাম, পদবি দিয়ে বাঁধেন, তাহলে আপনি জন্ম, মৃত্যু, লাভ, ক্ষতি, অপমান, প্রশংসার দোলনায় দুলবেন। কিন্তু যদি আপনি বুঝতে পারেন আপনি সেই সচেতন উপস্থিতি যে সব কিছু দেখছে, তখন আপনি ভেতর থেকে মুক্ত হতে শুরু করবেন। এই দর্শন দুনিয়া মিথ্যা বলে জীবন থেকে পালাতে শেখায় না, বরং জীবনকে ঠিকভাবে দেখতে শেখায়। কারণ শঙ্করাচার্য বলেন, জগৎ বাস্তব অভিজ্ঞতা হিসাবে আছে, কিন্তু চূড়ান্ত সত্য হিসাবে নয়, যাকে তিনি বলেন ব্যবহারিক সত্য আর পারমার্থিক সত্য। দৈনন্দিন জীবনে আপনি কাজ করবেন, সম্পর্ক রাখবেন, দায়িত্ব নেবেন, কিন্তু ভেতরে আপনি জানবেন আপনার মূল সত্তা সেই পরিবর্তনশীল নাটকে বাঁধা নয়। শঙ্করাচার্যের প্রধান রচনা হিসাবে ধরা হয় তার ব্রহ্মসূত্র ভাষ্য, উপনিষদ ভাষ্য এবং ভগবদ্গীতা ভাষ্য। এছাড়াও বিবেক চূড়ামণি, অপরোক্ষানুভূতি, উপদেশ সাহস্রী তার গুরুত্বপূর্ণ গ্রন্থ। এসব লেখায় তিনি বারবার বলেন, মুক্তি আসে জ্ঞান থেকে। জ্ঞান মানে তথ্য না, জ্ঞান মানে উপলব্ধি। আমি শরীর নই, আমি মনের ঢেউ নই, আমি সেই চেতনা যেখানে সব আসে যায়। অদ্বৈত সত্যের সবচেয়ে শক্ত দিক হল এটা আপনাকে একা করে না, বরং যুক্ত করে। যদি সব কিছুর ভিতরে একই চেতনা থাকে, তাহলে অন্যকে আঘাত করা মানে নিজেকেই আঘাত করা। অহং কমলে দয়া বাড়ে, হিংসা কমে, ভয় কমে। এইখানেই অদ্বৈত কেবল দর্শন থাকে না, নৈতিকতাও হয়ে ওঠে। শেষে একটা খুব সাধারণ পরীক্ষার কথা বলা যায়। চোখ বন্ধ করে এক মুহূর্ত দেখুন, চিন্তা আসছে যাচ্ছে, অনুভূতি উঠছে নামছে, শরীরেরও নানা অনুভব হচ্ছে, কিন্তু এগুলোকে যে আপনি দেখছেন, সেই দেখা কি বদলাচ্ছে? হয়তো শঙ্করাচার্য আপনাকে সেখানেই নিয়ে যেতে চান, যেখানে আপনি বুঝবেন আপনি আলাদা নন, আপনি যে আলো, সেই আলোই ব্রহ্ম। তোমার বাবা কি করে? একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। ভেরি গুড, বসো। নেক্সট, তোমার বাবা কি করে? ম্যাম, প্রফেসর। কোন ডিপার্টমেন্ট, নাম কি? ম্যাম, ফিন্যান্স, ডক্টর রফিক চৌধুরী। তুমি রফিক স্যারের মেয়ে? স্যারকে আমার কথা বলো। নেক্সট, তোমার বাবা? সংসদ সদস্য। ম্যাডামের মুখ এবার তেলতেলে হয়ে গেল। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো কিছু দরকার হলে আমাকে বলো। তারপর তোমার বাবা কি করে? ছেলেটা একটু মাথা নিচু করে জবাব দেয়, ম্যাডাম, আমার বাবা একজন কৃষক। ও। সেই প্রথম দিনের পরিচয়ের পর থেকে স্যার ম্যাডামদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায়, কার কার বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় চাকরিজীবী বা উচ্চপদস্থ কেউ। এরপর থেকে প্রত্যেক ক্লাস, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, ভাইভা, এমনকি সেমিস্টার ফাইনালেও তাদের একটা এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়। আর অজ পাড়াগাঁয়ের ক্ষেত থেকে উঠে আসা ছেলেটা মেধার জোরে এগিয়ে থাকলেও বাবার পরিচয়ে অনেকটাই পিছিয়ে যায়। আমি যদি কোনোদিন কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হতাম, তাহলে ওই ৩ নম্বরের ছেলেটিকে একটা ধমক দিয়ে বলতাম, মাথা নিচু করে বলিস কেন, তোর বাবা কৃষক? সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল, আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ফসল ফলিয়ে তার সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে। আই অ্যাম ড্যাম প্রাউড অফ মাই ফাদার। তোকে ওই ইউনিভার্সিটির লেকচারার হবার দরকার নাই, তুই হবি অক্সফোর্ডের লেকচারার। তোকে ওই ছোট কোম্পানির ছোট জবের জন্য লড়াই করতে হবে না, তুই হবি ওর চেয়ে বড় কোম্পানির শেয়ার হোল্ডার। তোর কলমের খোঁচায় ওই রকম ৫-১০টা সিইওর চাকরি হবে। তুই শুধু এমপি না, তুই হবি দেশের প্রধানমন্ত্রী। ক্ষেত থেকে উঠে এসে আকাশ ছোঁয়ার উদাহরণ এই দেশে ১টা ২টা না, ১০০০টা। কাউকে ছোট করে দেখলেই সে ছোট হয়ে যায় না, যে ছোট করে দেখে সেই বরং ছোট হয়। আমাদের পকেটের ব্যাসার্ধ বড় করার চেয়ে মনের ব্যাসার্ধ বড় করাটা অনেক জরুরি।
আকাশে তাকালে আমরা প্রায় সব উড়োজাহাজকেই সাদা রঙের দেখি। কখনো কি ভেবে দেখেছেন নীল, লাল বা সবুজ রঙের প্লেন কেন সচরাচর দেখা যায় না? এর পেছনে কেবল সৌন্দর্য নয়, বরং বড় বড় কিছু বৈজ্ঞানিক ও অর্থনৈতিক কারণ লুকিয়ে আছে। কেন বেশিরভাগ উড়োজাহাজ সাদা রঙের হয়? ১. সূর্যের তাপ থেকে সুরক্ষা। সাদা রং সূর্যের আলো এবং তাপ সবথেকে বেশি প্রতিফলিত করে। একটি প্লেন যখন কয়েক হাজার ফিট ওপর দিয়ে ওড়ে, তখন সেটি সরাসরি প্রখর রোদের সংস্পর্শে আসে। সাদা রঙের কারণে প্লেনটি খুব বেশি গরম হয় না, ফলে ভেতরের কেবিন এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলো ঠান্ডা থাকে। অন্য গাঢ় রং হলে তা তাপ শোষণ করে প্লেনকে উত্তপ্ত করে তুলত। ২. বিশাল অঙ্কের টাকা সাশ্রয়। একটি বড় উড়োজাহাজ রং করা মোটেও সস্তা কাজ নয়। একবার পুরো প্লেন রং করতে প্রায় ১ কোটি টাকারও বেশি খরচ হয়। এছাড়া সাদা রঙের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। রঙিন প্লেনের রং রোদে তাড়াতাড়ি ফিকে বা ফ্যাকাশে হয়ে যায়, ফলে বারবার রং করার প্রয়োজন পড়ে, যা কোম্পানির জন্য অনেক ব্যয়বহুল। ৩. ত্রুটি বা ফাটল সহজেই ধরা পড়ে। নিরাপত্তার খাতিরে প্লেন নিয়মিত চেক করা হয়। সাদা রঙের ওপর যে কোনো ছোট ফাটল, তেল লিক বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি খুব সহজেই চোখে পড়ে। গাঢ় রঙের ওপর এই ধরনের সমস্যাগুলো খুঁজে পাওয়া কঠিন হতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। ৪. ওজন কমানো। আপনি কি জানেন রঙিন পেইন্ট প্লেনের ওজন কয়েক শ কেজি বাড়িয়ে দিতে পারে? রঙিন পেইন্টে অনেক পিগমেন্ট থাকে যা সাদা রঙের চেয়ে ভারী। প্লেনের ওজন যত বেশি হবে, তার জ্বালানি খরচও তত বাড়বে। তাই সাদা রং ব্যবহার করে জ্বালানি খরচও কমানো সম্ভব হয়। ৫. পুনরায় বিক্রয় মূল্য। একটি সাদা প্লেন অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করা সহজ, কারণ নতুন কোম্পানি চাইলে খুব সহজেই তার উপর নিজেদের লোগো বসিয়ে দিতে পারে। কিন্তু পুরো রঙিন প্লেন হলে সেটি নতুন কোম্পানির মনের মতো করে আবার রং করা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার। শেষ কথা, রঙিন প্লেন যে একেবারেই হয় না তা নয়। কিছু শৌখিন কোম্পানি রঙিন প্লেন ব্যবহার করে। তবে ওপরের এই গুরুত্বপূর্ণ কারণগুলোর জন্যই বিশ্বের বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের উড়োজাহাজের জন্য সাদাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। এক মহিলা শপিং মলে গেছেন কেনাকাটা করতে। তিনি বিল দেবার জন্য ভ্যানিটি ব্যাগ খুলতেই ম্যানেজারের নজরে পড়ে ব্যাগের ভিতরে টিভির রিমোট। ম্যানেজার কৌতূহলবশত জানতে চান, ম্যাডাম, ব্যাগে কি সবসময় রিমোট নিয়ে ঘোরাফেরা করেন? মহিলা জবাব দেন, না, মাঝে মাঝে। আজ আমার হাজবেন্ড বিশ্বকাপের ফাইনাল দেখবে বলে আমার সাথে শপিংয়ে এলো না, তাই ওকে টাইট দেবার জন্য এই কাজ করেছি। শিক্ষা ১. স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব না দিলে স্বামীর কপালে বিপদ আছে। ম্যানেজার মৃদু হেসে ক্রেডিট কার্ড ফেরত দিয়ে বলেন, পেমেন্ট হচ্ছে না, আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন। শিক্ষা ২. স্ত্রীর উচিত স্বামীর শখকে সম্মান করা। মহিলা মুচকি হেসে কার্ডটি সোয়াইপ করে ক্যাশিয়ারকে বলেন, এমনটা হতে পারে তা আমি আগেই সন্দেহ করেছিলাম। শিক্ষা ৩. নারী জাতির ক্ষমতার দৌড় সম্পর্কে পুরুষের জ্ঞান পরিপূর্ণ নয়। সোয়াইপ মেশিন জানালো, আপনার অর্থাৎ মহিলার স্বামীর মোবাইল নম্বরে পাঠানো ৬ সংখ্যার পিনটি এখানে প্রবেশ করুন। শিক্ষা ৪. কারো অতিরিক্ত আত্মবিশ্বাস তার জন্য ক্ষতির কারণ হতে পারে। ম্যানেজারকে অবাক করে দিয়ে মহিলা ভ্যানিটি ব্যাগ থেকে স্বামীর মোবাইল ফোন বের করতে করতে বলেন, ও কার সাথে কথা বলে, কোথায় মেসেজ পাঠায় তা চেক করার জন্য মাঝে মাঝে ওর ফোনটা বাজেয়াপ্ত করি। শিক্ষা ৫. স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিতে গেলে পুরুষ জাতিকে আরও বেশি ইন্টেলিজেন্ট হতে হবে। কেনাকাটা শেষে বাড়ি ফিরে মহিলা দেখলেন দরজায় তালা মারা, স্টিকারে লেখা, গাড়িতে নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম, ফিরতে রাত হবে, বাইরে অপেক্ষা করো। শিক্ষা ৬. আপনার প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখবেন না। মহিলা মুচকি হেসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়ে ঘুমিয়ে পড়লেন। রাতে স্বামী বাড়ি ফিরে দেখেন দরজা ভেতর থেকে লক করা, আর স্টিকারে লেখা, গাড়িতেই ঘুমিয়ে পড়ো, কলিং বেল বাজিও না, তাতে লাভ হবে না, বেলের তার কাটা, আর খবরদার দরজায় ধাক্কাধাক্কি করবে না, ভুলে যেও না এটা ভদ্রলোকের পাড়া। শিক্ষা ৭. নারী শক্তি হতে সাবধান।
নারীর স্বভাবের 10টি নিষিদ্ধ সত্য যা শেখানো হয়নি। মহিলা মনোবিজ্ঞান। সত্য কখনো মিষ্টি হয় না, সত্য সবসময় একটু কর্কশ লাগে। আর যখন প্রশ্ন ওঠে নারীর স্বভাবের, তখন এই কর্কশতা আরও গভীর হয়ে যায়। ফ্রেডরিক নিচ বলেছিলেন, মহিলাদের বিষয়ে সবকিছুই একটি ধাঁধা, এবং মহিলাদের সবকিছুরই একটাই সমাধান আছে, এটিকে বলা হয় প্রেগন্যান্সি। কিন্তু আসলে তার কথার নিচে লুকানো ছিল একটি গভীর সতর্কবাণী, একটি সতর্কবাণী যা আজও ঠিক ততটাই সত্য। আজ আমি তোমাকে বলবো নারীর স্বভাবের 10টি কালো সত্য। এমন সত্য যা তুমি বইয়ে কখনো পড়নি, এমন সত্য যা সমাজ কখনো মেনে নেবে না। কিন্তু যদি তুমি এগুলো জানো, তাহলে তোমার চোখ থেকে সেই পর্দা ছুটে যাবে যা অধিকাংশ পুরুষকে অন্ধ করে রাখে। চলো তাহলে শুরু করি। প্রথম সত্য, নারীর প্রথম অস্ত্র আকর্ষণ। নারীর কাছে অস্ত্র থাকে না, তার কাছে শক্তি নেই, কিন্তু তার আছে সবচেয়ে বিষাক্ত শক্তি, তার আকর্ষণ। ফ্রেডরিক নিৎসে বলেছেন, নারীর শক্তি লুকিয়ে থাকে তার আকর্ষণ ও সূক্ষ্ম আচরণের মধ্যে। একজন নারীর হাসি, চোখের নরম দৃষ্টি বা তার কোমল স্পর্শ, এই ছোট ছোট ইঙ্গিতি মুহূর্তে একজন পুরুষের কঠোর মানসিকতা নরম করে দিতে পারে। তুমি যতই ভাবো তুমি যুক্তিবাদী, স্থির এবং বুদ্ধিমান, নারীর আকর্ষণ সবসময় সেই যুক্তি ও লজিকের উপর নিঃশব্দে জয় পায়, কারণ এটাই তার প্রথম প্রাকৃতিক এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র, তার মোহ। দ্বিতীয় সত্য, নারী নিরাপত্তা চায়, ভালোবাসা নয়। বেশিরভাগ পুরুষ মনে করেন নারীরা ভালোবাসা চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা নিরাপত্তা চায়। ফ্রেডরিক নিৎসে লিখেছিলেন, মানুষ যুদ্ধের জন্য তৈরি, নারী পুনর্নির্মাণের জন্য। এখানে নিজেকে নিরাপদ রাখাই নারীর প্রকৃত স্বভাব। সে দেখে কে তাকে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শক্তি দিতে পারে। ভালোবাসা তার কাছে কেবল একটি পথ, আসল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা। এই জন্য নারী প্রায়শই সেই পুরুষটিকেই বেছে নেয় যিনি সবচেয়ে নিরাপদ ও শক্তিশালী মনে হয়, তাকে না যে পুরুষ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তৃতীয় সত্য, নারীর জন্য পুরুষ একটি মাধ্যম। এই কথা শুনে তোমাকে কষ্ট লাগতে পারে, কিন্তু এটি কড়া বাস্তবতা। একজন নারীর কাছে পুরুষ কখনোই উদ্দেশ্য হয় না। সে পুরুষকে প্রায়ই একটি মাধ্যম হিসেবে দেখে, কখনো নিরাপত্তার জন্য, কখনো সামাজিক মর্যাদার জন্য, কখনো নিজের ইচ্ছা পূরণের জন্য। ফ্রেডরিক নিৎসে বলেছিলেন, নারীর সবকিছুই একটি ধাঁধা, এবং নারীর সবকিছুরই এক সমাধান আছে, তা হল পুরুষ। অর্থাৎ নারীর খেলা পুরুষকে ঘিরেই ঘোরে। কিন্তু এখানে কৌশল হল, পুরুষ ভেবে বসে যে সে কেন্দ্র, বাস্তবে সে শুধু একটি মাধ্যম। ভাবো, অনেক নারী এমন পুরুষের সঙ্গে বিয়ে করে যাকে তারা সত্যি ভালোবাসে না। কেন করে? কারণ সেই পুরুষের থেকে তাদের কিছু পাওয়ার কারণ থাকে। কখনো সামাজিক সম্মান, কখনো আর্থিক নিরাপত্তা, কখনো পরিবার গঠনের সুযোগ। আর যখন সেটা পূরণ হয়, প্রায়শই নারীর প্রবণতা বদলে যায়। তখন পুরুষ হতবাক হয়ে যায়, আমি সব করেছি, তারপরেও সে সুখী নয়। কেন? আসলে সে কখনোই তোমাকে উদ্দেশ্য ধরে চলেনি, সে তোমাকে শুধু একটি মাধ্যম ধরেই চলেছে। এই কারণে পুরুষ বারবার হৃদয় ভাঙার অভিযোগ করে, কারণ তারা নারীকে উদ্দেশ্য ধরে নিয়েছিল, অথচ নারী তাকে কেবল মাধ্যম মনে করেছে। যদি তুমি এটা বুঝে যাও, কখনো ভুল প্রত্যাশা করবে না। চতুর্থ সত্য, নারীর নিষ্ঠা সবসময় শর্ত সাপেক্ষ। পুরুষরা প্রায়ই মনে করে যদি তারা কোনো নারীর প্রতি আন্তরিক ভালোবাসা দেখায়, তাহলে সেই নারী সারা জীবন তাদের পাশে থাকবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ নারীর নিষ্ঠা কখনোই একতরফা বা নিঃশর্ত নয়। তা নির্ভর করে মূল্যবোধ, নিরাপত্তা, সম্মান, আবেগীয় সংযোগ এবং ভবিষ্যতের স্থিতির ওপর। সে ততক্ষণ বিশ্বস্ত থাকে যতক্ষণ সে তোমার থেকে কিছু পাচ্ছে। সেটা হতে পারে টাকা, সেটা হতে পারে নিরাপত্তা বা সামাজিক সম্মান এবং মর্যাদা। ঠিক যেই মুহূর্তে তার মনে হয় যে এসব এখন তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন তার বিশ্বস্ততাও হালকা হতে থাকে। তুমি দেখেছ কতজন নারী সম্পর্কের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পুরুষ শক্তিশালী, উপার্জনশীল এবং তাদের সহায়তা করে। কিন্তু যখনই পুরুষ পড়ে যায়, প্রায়শই সেই নারীরা প্রথমেই চলে যায়। এটা তিক্ত সত্য। নারীর বিশ্বস্ততা স্থায়ী নয়, বরং শর্ত সাপেক্ষ, এবং এই শর্তগুলোর নাম ফায়দা, নিরাপত্তা এবং স্থিরতা। তাই যদি তুমি মনে করো যে নারী কেবল তোমার ভালোবাসার জন্য চিরকাল থাকবে, তাহলে সেটা একটা বিপজ্জনক ভুল। নারী বিশ্বস্ত, কিন্তু শুধুমাত্র যতক্ষণ তার চাহিদাগুলো পূরণ হচ্ছে। সত্য 5, নারী শক্তির সঙ্গে যুক্ত হতে চায়। নারী নিজে থেকে শক্তি হতে পারে না। সে যুদ্ধ লড়তে পারে না, সাম্রাজ্য গড়তে পারে না, কিন্তু তার সবচেয়ে গভীর প্রবণতা হল শক্তির সঙ্গে জুড়ে যাওয়া।
ইতিহাসে প্রতিটি রাজপ্রাসাদে রানী এবং স্ত্রীরা সেই রাজা বা শাসকের চারপাশেই ছিল যার হাতে তরবারি ও মুকুট ছিল। সাধারণ বা দুর্বল পুরুষ তাদের জন্য অদৃশ্য হয়ে যেত। এটা শুধু ইতিহাস নয়, আজও সত্য। আধুনিক জগতে শক্তিমানে টাকা, প্রভাব এবং আত্মবিশ্বাস। নারী তার দিকে আকৃষ্ট হয় যার কর্তৃত্ব আছে, যার কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। দুর্বল পুরুষ নারীর চোখে অস্তিত্বহীন হয়ে পড়ে। সে বলবে যে তাকে ভালো হৃদয় ও ভালোবাসা দরকার, কিন্তু প্রকৃতপক্ষে তার মন সেই পুরুষের প্রতি টিকে থাকে যে বিশ্বে নিজের আধিপত্য গড়ে তুলতে পারে। তাই মনে রেখো, যদি তুমি জীবনে শক্তিশালী না হও, যদি তোমার কাছে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে নারী কখনোই তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে না। সে কেবল শক্তির পাশে দাঁড়ায়, এটাই তার স্বভাব। সত্য ৬। নারী নির্দোষতার মুখোশ পরিধান করে। নারী কখনোই সরাসরি তার আসল উদ্দেশ্য বলে না। সে সবসময় নির্দোষতার একটি মুখোশ পরে যাতে পুরুষ বিভ্রান্ত হয়ে পড়ে। নিৎসে বলেছিলেন, নারী শেখে ভালোবাসার ভিতরেই বিদ্বেষ করতে। ধীরে ধীরে সে ভুলতে থাকে কিভাবে নিখাতভাবে ভালোবাসতে হয়। অর্থাৎ যতক্ষণ নারী নির্দোষতা ও আকর্ষণের মুখোশ ধরে রাখে, সে সহজে পুরুষকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং যখন সেই মুখোশ পড়ে যায় তখন তার আসল চেহারা প্রকাশ পায়। সত্য ৭। নারী কখনো তৃপ্ত হয় না। এটা সম্ভবত সবচেয়ে কড়া কথা। নারী পুরোপুরি কখনোই সন্তুষ্ট হয় না। সে সবসময় চায় বেশি, আরও চায়। নিৎসে বলেছিলেন, প্রেম ও প্রতিশোধে নারী পুরুষের তুলনায় বেশি পরাক্রমশালী। অর্থাৎ নারীর স্বভাব সবসময় বিক্ষিপ্ত, সবসময় লালায়িত এবং সবসময় অতিরিক্ত। সে কখনো থামে না, না সম্পর্কে, না ইচ্ছায়, না প্রত্যাশায়। সত্য ৮। নারীরা আবেগ নিয়ে খেলায় নিপুণ। পুরুষরা প্রায়ই যুক্তি নিয়ে কাজ করে, কিন্তু নারী সবসময় আবেগের খেলা খেলতে জানে। সে জানে সরাসরি যুক্তি দিয়ে পুরুষকে পরাজিত করা যায় না, তাই সে আবেগকে অস্ত্র বানায়। অপরাধবোধ, কাঁদা, নীরবতা, অভিযোগ এসব তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিৎসে বলেছিলেন, যখন একজন নারীর মনোবৃত্তি বিশ্লেষণ হয়, প্রায়শই তার আবেগে কিছু ত্রুটি ধরা পড়ে। অর্থাৎ তার আসল শক্তি আবেগকে মোড়ানোর ক্ষমতাতেই লুকিয়ে আছে, এবং এই কারণেই পুরুষ প্রায়ই জালে পড়ে যায়। ট্রুথ ৯। নারী প্রতিযোগিতায় নির্মম। তুমি ভাবো নারী দয়ালু, কিন্তু সত্য হল একজন নারী অন্য নারীদের সঙ্গেই সবচেয়ে কঠোর হয়। তার কাছে প্রেমের চেয়ে বড় যুদ্ধ হল অন্য নারীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়া। এই জন্যই সে সুন্দর দেখাতে, নজর কাটতে, প্রতিযোগিতায় জিততে সকল সম্ভব কৌশল ব্যবহার করে। সে কখনো প্রকাশ্যে লড়াই করবে না, বরং আড়াল থেকে আঘাত করবে। এটাই তার কৌশল, আর এটাই তার প্রকৃত খেলা। সত্যের শীর্ষে দাঁড়ানো এই বাস্তবতা হল, নারী কখনো তোমাকে পুরোপুরি নিজের করে নিতে দেবে না। নিৎসে বলেছিলেন, তুমি কি কোনো নারীর কাছে যাচ্ছ? তোমার সঙ্গে চাবুক নিতে ভুলে যেও না। কথাটি শুনতে কঠোর লাগলেও এর অর্থ নারীকে অত্যাচার করা নয়। এর আসল সতর্কবার্তা হল, যদি তুমি তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে দাও, সে একসময় তোমাকে নিজের দাসে পরিণত করবে। নারী সবসময় চাইবে পুরুষ তার চারপাশে ঘুরে বেড়াক, কিন্তু যদি পুরুষ নিজেকে তার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে, তবে সে তাকে কখনোই সম্পূর্ণ নিজের করে নেবে না। এটাই শেষ সত্য। নারী তোমাকে সবসময় কিছুটা অসম্পূর্ণ অবস্থায় চাইবে, যাতে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন তুমি ভাবছ, তাহলে কি নারীরা খারাপ? না, এটি তাদের স্বভাবের সত্য। সমস্যা হল, পুরুষ এই সত্যগুলো দেখতে চায় না। সে মিষ্টি মিথ্যার ভিতরেই বাঁচতে চায়। কিন্তু যদি তুমি সত্যকে দেখতে পারো, তুমি মুক্ত হয়ে যাবে। কারণ শক্তি শুরু হয় সেই স্থান থেকে যেখানে ভ্রম ভেঙে যায়। আর আজ তোমার সেই ভ্রম ভেঙে গেছে। মনে রেখো, নারীকে বোঝা তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা যেন কোনো খেলা, কোনো প্রতারণা, কোনো বিভ্রম তোমাকে নিচে নামাতে না পারে। নিৎসে বলেছিলেন, বিকাম হু ইউ আর এটাই তোমার সবচেয়ে বড় কাজ। নিজেকে চেনো, নিজেকে শক্ত করো, এবং নিজেকে এত উঁচুতে তোলো যে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে। জীবন সম্পর্কে এইরকম শক্তিশালী বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের কি কোনো সাধারণ সংযোগ আছে? হয়তো তাদের পরিশ্রম, মেধা বা ভাগ্য তো আছেই, কিন্তু আপনি কি জানেন তাদের নামের প্রথম অক্ষরের মধ্যেও লুকিয়ে থাকতে পারে এক রহস্যময় যোগসূত্র? দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি অবাক করা তথ্য অনুসারে বিশ্বের ৬২% বিলিয়নিয়ারের সাফল্যের গোপন রহস্য। আপনি যদি বিশ্বের সবথেকে সফল এবং ধনী ব্যক্তিদের তালিকা দেখেন, তবে একটি বিষয়ে আপনাকে অবাক করে দেবে। একটি বিশেষ সমীক্ষা বলছে, বিশ্বের প্রায় ৬২% বিলিয়নিয়ার বা কোটিপতির নাম মাত্র ৬টি ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয়। চলুন দেখিনি সেই জাদুকরী অক্ষরগুলো কি কি। ১.
এস, 2 আর, 3 এ, 4 কে, 5 এম আর 6 ভি। কেন এই তথ্যটি এত গুরুত্বপূর্ণ? যদি আপনার নাম এই 6টি অক্ষরের কোনো একটি দিয়ে শুরু হয়, তবে পরিসংখ্যান অনুযায়ী আপনি সফল হওয়ার এক বিশেষ সম্ভাবনার মধ্যে রয়েছেন। বড় বড় শিল্পপতি বা উদ্ভাবকদের নাম খেয়াল করলে এই অক্ষরের আধিক্য চোখে পড়ে। যেমন একটি উদাহরণ দিলাম। এস থেকে স্টিভ জবস, সুন্দর পিচাই। আর থেকে রতন টাটা, রিচার্ড ব্র্যানসন। এ থেকে আদানি গৌতম, আজিম প্রেমজি। কে থেকে কিরণ মজুমদার শ, কুমার মঙ্গলম বিড়লা। এম থেকে মার্ক জাকারবার্গ, মুকেশ আম্বানি। ভি থেকে বিজয় শেখর শর্মা, বিল গেটস। এটি কি কেবলই ভাগ্য নাকি অন্য কিছু? অনেকে মনে করেন এটি জ্যোতিষশাস্ত্র বা সংখ্যাতত্ত্বের কোনো প্রভাব হতে পারে, আবার অনেকের মতে এটি কেবলই একটি কাকতলীয় পরিসংখ্যান। তবে এই তথ্যের মূল উদ্দেশ্য আপনার মধ্যে একটি পজিটিভ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা তৈরি করা। আসল কথা কি? নামের প্রথম অক্ষর আপনাকে একটি মানসিক সাহস দিতে পারে, কিন্তু মনে রাখবেন, সাফল্য কেবল অক্ষরে আসে না, আসে আপনার কর্মে। আপনার নাম যাই হোক না কেন, যদি আপনার লক্ষ্য স্থির থাকে এবং আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে আপনিও একদিন এই তালিকার অংশ হতে পারেন। শেষ কথা, আপনার নামের প্রথম অক্ষর কি এই 6টির মধ্যে আছে? যদি থাকে, তাহলে আপনি মানসিকভাবে এক ধাপ এগিয়ে থাকতে পারেন। আর যদি না থাকে, তবে মনে রাখবেন, বিশ্বের বাকি 38% বিলিয়নেয়ার কিন্তু অন্য সব অক্ষর দিয়েই ইতিহাস গড়েছেন।